আসসালামু আলাইকুম প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, সবাইকে ভোরের আলো পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। লাইভে যারা যুক্ত হবেন বা যাদের কাছে লাইভটা যাবে, সবাই লাইভটি লাইক কমেন্ট শেয়ার করে প্রচার করবেন। আমাদের যে আলোচনা সেগুলি যেন সকলের কাছে পৌঁছে যায়। আমার কথা যদি স্পষ্ট শোনা যায় তাহলে সবাই একটু কমেন্টস করে জানাবেন যে কথা স্পষ্ট শোনা যাচ্ছে। আপনারা শুরুতেই আমি আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা এতদিন কর্মসূচি চেয়েছেন। আপনাদের ইচ্ছা অনুযায়ী নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের জন্য, বিশেষ করে ডিসেম্বরের মধ্যেই প্রজ্ঞাপন যাতে জারি করা হয় সেই লক্ষ্যে, দ্রুত পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত পে স্কেল বাস্তবায়ন শীর্ষক আলোচনা এবং পদযাত্রা বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আগামী 17ই অক্টোবর রোজ শুক্রবার সকাল 10 ঘটিকায় সাংবাদিক রিপোর্টার্স ইউনিটি সেগুন বাগিচাতে অনুষ্ঠিত হবে। এটার লোকেশন হচ্ছে, আপনি যদি পল্টন পানি ট্যাঙ্কি থেকে আসেন তাহলে ওখান থেকে ভিতরের দিকে একটা রাস্তা গেছে, এ রাস্তায় ঢুকে যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই আপনাদেরকে রিপোর্টার্স ইউনিট দেখিয়ে দিবে। আর যদি প্রেস ক্লাবের সামনে থেকে ঢোকেন তাহলে প্রেস ক্লাবের সামনে দিয়ে সরাসরি মেইন রাস্তা দিয়ে অপোজিটে একটি রাস্তা আসছে, সেই রাস্তা দিয়ে এসে বায়ে মোড় নিলেই একটু আগালেই সামনে রিপোর্টার্স ইউনিট সেগুন বাগিচা বলে, এখানে আপনারা সবাই চলে আসবেন। দেখুন, আমরা সেই শুরু থেকে অনেক কর্মসূচি দিয়েছি, আন্দোলন দিয়েছি, তারপরে মানববন্ধন, সাংবাদিক সম্মেলন, অনেক কিছু করেছি, কিন্তু আপনারা কাঙ্ক্ষিত যে উপস্থিতি সেটা আপনাদের থেকে আমরা আসলে পাইনি। তাই সেই উপস্থিতিটা পাওয়ার জন্য, কাঙ্ক্ষিত যে উপস্থিতি সেটা যদি আমরা না পাই, সেই কাঙ্ক্ষিত উপস্থিতি যদি আমরা না পাই তাহলে কিন্তু আমরা আবারও ব্যর্থ হব। এবং আপনারা জানেন যে এই ডিসেম্বরের মধ্যে যদি আমরা পে স্কেলের প্রজ্ঞাপন হাতে না পাই তাহলে আগামী 5-7 বছরেও আমরা পাবো কিনা জানি না। তাই আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আপনারা চেষ্টা করবেন আগামী 17ই অক্টোবর রোজ শুক্রবার সকাল 10টায় আপনারা রিপোর্টার্স ইউনিটিতে উপস্থিত থাকবেন। আমরা সেখানে আলোচনা শেষে আমরা যমুনা অভিমুখে পদযাত্রা করব এবং এই পদযাত্রাটা নির্ভর করবে উপস্থিতির উপরে। যদি আমাদের কাঙ্ক্ষিত উপস্থিতি আমরা পাই তবেই আমরা যমুনার অভিমুখে পদযাত্রা করব। আর যদি কাঙ্ক্ষিত উপস্থিতি আপনারা না হন তাহলে এটাই আমাদের শেষ প্রোগ্রাম, এটাই পে স্কেলের জন্য শেষ আন্দোলন। এরপরে পে স্কেল নিয়ে আমরা বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন আর কোনো কথা বলবো না। পে স্কেল হলে হোক, না হলে না হোক, কারণ আমরা বারবার আপনাদের জন্য আন্দোলন দিব, বারবার আপনাদের জন্য আমরা রিস্ক নিব, প্রোগ্রাম করব, আর আপনারা সবাই ঘরে বসে থাকবেন, আপনারা আসবেন না, এটা হতে পারে না। আমরা রিস্ক নিয়ে, আমরা টাকা পয়সা খরচ করে তারপরে আপনাদের জন্য আমরা আন্দোলন আয়োজন করব, প্রোগ্রাম দিব, কর্মসূচি দিব, আর আপনারা যদি সেখানে উপস্থিত না হন তাহলে আমরা আন্দোলন করব কাদের নিয়ে? তাহলে আমরা প্রোগ্রাম দিব কাদেরকে নিয়ে? আপনারা বলুন, যে তাহলে আমরা প্রোগ্রামটা যে দিব কাদেরকে নিয়ে আমরা প্রোগ্রাম দিব? আপনারা এই যে লাইভে এসেছেন, আপনারা সবাই নিজের দায়িত্ব থেকে আপনারা লাইভটা শেয়ার করবেন। এই যে দেখুন, এখন অনলাইন জরিপ শুরু হয়েছে। এই যে অনলাইন জরিপে যে প্রশ্নগুলি করা হয়েছে এগুলি আসলে কোনো কাজের প্রশ্ন না। যে প্রশ্নগুলি আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি কি এখন বর্তমান স্কেলে সন্তুষ্ট, বর্তমান যে শিক্ষা ভাতা সেটাতে কি আপনি সন্তুষ্ট, বর্তমানে যে টিফিন ভাতা দেওয়া হচ্ছে সেটা কি আপনি সন্তুষ্ট, বর্তমানে যে
1:10 না 1:12 না 1:8, আপনি কোনটা চাচ্ছেন? এটা কি কোনো প্রশ্নমালা হতে পারে? এটা কি কোনো কথার কথা? বলেন। এই যে অনলাইন জরিপ, এখানে কেউ বলবে হ্যাঁ আমি এখানে সন্তুষ্ট, কেউ বলবে না আমি এখানে সন্তুষ্ট না, কিন্তু এখান থেকে আপনি রেজাল্টটা কি নিবেন? এই অনলাইন জরিপে কি রেজাল্টটা নিবেন, আমি কি রেজাল্টটা পাবেন, আমি তো সেটা বুঝি না। যেখানে আপনি কি রেজাল্টটা আপনি পাবেন, যেখানে প্রশ্ন করা হয়েছে যে আপনি কি এই বেতনে সন্তুষ্ট, আপনি কোন গ্রেড, কয়টা গ্রেড চাচ্ছেন, আপনি আপনার বাসা ভাড়া কত, আপনার ইউটিলিটি কত হতে পারে, আপনার শিক্ষা ভাতা কত হতে পারে, যাতায়াত ভাতা কত হতে পারে, এগুলি তো আমরা দাবি করেই যাচ্ছি, এগুলি তো আপনাদের কাছে আমরা চেয়ে যাচ্ছি। এই একই প্রশ্ন যদি আপনারা এখানে অনলাইন জরিপ থেকে কি রেজাল্ট আসবে, আমরা আসলে এখানে হোপলেস, জানি না। তবে অনলাইন জরিপের মতো চলুক। আমরা চাচ্ছি আগামী ডিসেম্বরের মধ্যে পে স্কেল বাস্তবায়ন করতে হবে। আপনারা অনলাইনে সবাই কি তথ্য দিবেন আমরা জানি না, কিন্তু সবাই যার যার জায়গা থেকে দাবিগুলি প্রচার করবেন, যার যার আইডি থেকে আপনারা দাবিগুলি বেশি বেশি প্রচার করবেন, ঠিক আছে? এখন এই অনলাইন জরিপ যেটা এখন ওপেন হয়েছে, এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সাংগঠনিক জরিপ। যাদের সংগঠন রয়েছে, বিভিন্ন সমিতি রয়েছে, সেই সংগঠনের মাধ্যমে যে এখন যে জিনিসগুলি, যে তথ্যটা ওয়েবসাইটে, যে অনলাইন যে জরিপের যে তথ্যটা মানে ওয়েবসাইটে এখন পাওয়া যাচ্ছে, সেটা কোনো ব্যক্তির না, সেটা হচ্ছে সংগঠনের। যেমন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন আমাদের সংগঠন, সেই সংগঠন থেকে এটাকে আমরা সাংগঠনিকভাবে এই তথ্যগুলি সংগঠন উপস্থাপন করবে। কিন্তু অনেককেই দেখছি যে ব্যক্তি হিসেবে একটা সংগঠনের নাম দিয়ে আপনি এই তথ্যগুলি দিচ্ছেন, যখন ওয়েবসাইটে যাচাই করবে আপনার সংগঠনের নাম দিয়ে বা বিভিন্ন জিনিস দিয়ে দেখবে যে আসলে এই সংগঠনটা কোনো কাজের না, তখন আপনার এই তথ্যটাই তারা রিসিভ করবে না। কি? হ্যাঁ, তো আপনারা এই তথ্যগুলি অনেকেই দেখছি ব্যক্তিগতভাবে এই তথ্যগুলি আপনারা পূরণ করছেন, কোনো লাভ নেই। এটা হচ্ছে সংগঠন থেকে। এখন ব্যক্তিগতভাবে যে অনলাইন তথ্যটা আসবে, আপনি একজন সরকারি কর্মচারী হিসেবে আপনার তথ্য আপনি উপস্থাপন করবেন, এই যে সফটওয়্যার মানে ওয়েবসাইটে যে এই যে জিনিসটা আসবে, সেটা আসবে 1 অক্টোবর থেকে। অনেকেই বলতেছেন যে আমি ওয়েবসাইটে ঢুকে তথ্য পূরণ করছি, আমি ওয়েবসাইটে পাচ্ছি, আমি ওয়েবসাইটে এটা করতেছি, সব কিছু পেয়ে যাচ্ছি। সম্পূর্ণ বোগাস কথা। আপনি দেখুন, আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছি, সেখানে দেখতে পাবেন যে টিভি স্ক্রিনে যেমন লেখা ওঠে ব্রেকিং নিউজের মতো, আমি ওই ওয়েবসাইটে ঢুকে সেখানে স্পষ্ট লেখা উঠতেছে ব্রেকিং নিউজের মতো যে 1 অক্টোবর থেকে 15 অক্টোবরের মধ্যে যে প্রশ্নমালা সেটা পাওয়া যাবে উপরের মেনুতে, এরকমের দেখুন একটা হেডলাইন উঠতেছে, ঠিক আছে? তাহলে আপনারা এখন এই প্রশ্নগুলি কিভাবে আপনারা পাচ্ছেন? এখন দেখবেন আমরা এতদিন কিন্তু আপনাদের কাছে আপনারা এতদিন আন্দোলনের জন্য কর্মসূচি চেয়েছেন, ঠিক আছে? এখন কিন্তু আমরা কর্মসূচি ঘোষণা করেছি, এখন আর মানুষের সাপোর্ট পাওয়া যাবে না, কারণ এখন তো আন্দোলন ঘোষণা কর্মসূচি ঘোষণা হয়ে গেছে, এখন তো আসতে হবে। এখন আর কেউ কর্মসূচির কথা বলবে না, এখন আর কেউ বলবে না যে ভাই এখন কর্মসূচি দেন। এখন আমরা কিন্তু 17 তারিখের প্রোগ্রাম ঘোষণা করে ফেলছি, আগামী 17 এপ্রিল, আর এই প্রোগ্রামটা কথা ছিল 11 অক্টোবর, কিন্তু আমরা জাতীয় প্রেস ক্লাবে আগামী 18 অক্টোবর পর্যন্ত কোনো হল খালি নেই। নির্বাচনের জন্য প্রতিটা বন্ধে হলগুলি অগ্রিম বুকিং হয়ে গেছে। এবং আপনারা জানেন যে আমরা টাকার জন্য, অর্থের অভাবেও আমরা আগে প্রেস ক্লাবের হল বুকিং দিতে পারিনি। আপনাদেরকে আমি কয়েকবারই বলেছি যে আর্থিক সহায়তার জন্য আপনারা কেউ কেউ যতটুকু পারেন করেছেন, কেউ কেউ করেননি, যাক তাতে আমাদের কোনো আফসোস নেই। বিষয়টা হচ্ছে মন মানসিকতা। আপনি পে স্কেল পাবেন, পে স্কেলের জন্য আপনি হাই হুতাশ করতেছেন,
আপনি 500 টাকা 1000 টাকা দিয়ে সহায়তা করার মন মানসিকতা আপনার হচ্ছে না। কেন হচ্ছে না? আপনি 500 টাকা বা 1000 টাকা দিয়ে সহায়তা করলে আপনাকে হয়তো 5 দিন কষ্ট করতে হবে, কিন্তু আপনি 5 দিন কষ্ট করবেন, কিন্তু আপনার যদি পে স্কেলটা বাস্তবায়ন হয় এই আন্দোলনের কারণে, তাহলে আপনি আগামী 5 বছর আপনি শান্তি ভোগ করবেন, সচ্ছলভাবে থাকবেন। আর আপনার এই 3-4 দিনের কষ্টের সহ্য করতে না পেরে আপনি যদি সহায়তা করে এগিয়ে না আসেন, তাহলে পে স্কেল যদি বাস্তবায়ন না হয়, তাহলে আগামী 5 বছর আবার আপনাকে চোখের পানি ফেলতে হবে। তাহলে আগামী 5 বছর ভালো থাকার জন্য 2-3 দিনের কষ্টটা সহ্য করা অনেক শ্রেয় না, অনেক ভালো না? তো যাই হোক, আমরা চাই আগামী 17ই অক্টোবর আমাদের যেন কাঙ্ক্ষিত উপস্থিতি আমরা দেখতে পাই। আমাদের আগামী 17ই অক্টোবর আমাদের যে প্রোগ্রাম, সেটা হচ্ছে নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে শীর্ষক, নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা ও পদযাত্রা। এই পদযাত্রাটা তখনই হবে যদি আমরা কাঙ্ক্ষিত উপস্থিতি আমরা পাই। যদি দেখি যে না, আপনারা অনেকেই উপস্থিত হয়েছেন, কারণ যমুনা অভিমুখে পদযাত্রা করতে গেলে কমপক্ষে 1-1.5 হাজার লোকের প্রয়োজন। ইহা ছাড়া পদযাত্রা করে কোনো সফলতা আসবে না। আমরা 2-4-50 জন 100 জন মানুষ যমুনা অভিমুখে পদযাত্রা করলে কোনো লাভ হবে না। তাই এই আন্দোলনে, এই কর্মসূচি সফল করার জন্য আপনারা স্বতঃস্ফূর্তভাবে সবাই এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। কারণ ঢাকা শহরে যারা অবস্থান করছেন, বিশেষ করে ঢাকা শহরে যারা অবস্থান করছেন, তাদের সবাইকে বলবো, আপনারা যারা এই প্রোগ্রামের তারিখ আপনাদের সামনে যাবে, যারা এই প্রোগ্রামটা সম্পর্কে আপনারা জানবেন, তারা সবাই উপস্থিত থাকবেন। যদি আপনারা উপস্থিত না থাকেন, তাহলে এর দায়ভার বা এই ব্যর্থতার দায়ভার আপনাদেরকেই ভোগ করতে হবে। কারণ বারবার আমরা আপনাদের সাথে জন্য প্রোগ্রাম দিব, বারবার আপনাদের জন্য আমরা কষ্ট করব, আর আপনারা ঘরে বসে চুপ করে থাকবেন, তাহলে তো আর কাঙ্ক্ষিত দাবি আর কোনোদিনই আদায় হবে না। এই যে দেখুন, আজকে আমরা লাইভে আসব, অথচ প্রোগ্রাম দিব, প্রোগ্রাম অ্যালাউন্স করেছি, সেই প্রোগ্রাম নিয়ে আলোচনা করব, অথচ আজকে লাইভে মানুষ নেই। অথচ অন্যান্য দিন 200, 300, 400, 500 মানুষ হয়ে যায়। আজকে কিন্তু লাইভে মানুষ নেই, মাত্র এই যে দেখা যাচ্ছে যে 130 জন লাইভে আছেন। আপনারা মাত্র 130 জন লাইভে আছেন, মানে মানুষের যে চরিত্র, এটা যে কিভাবে কি মারাত্মক, এটা আসলে বোঝানো যায় না। কারণ আমরা যখনই আপনাদের জন্য আমরা প্রোগ্রাম থ্রো করেছি, যখনই আমরা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি, তখনই আপনাদের সাড়াটা আমরা পাইনি। আচ্ছা, মোহাম্মদ মোজাম্মেল হক ভাই লিখেছেন, অনলাইন ফর্মটা ফিল আপ করার নমুনা দেন। অনলাইন ফর্ম ফিল আপ করার, এখন তো আপনার ব্যক্তিগত অনলাইন যে ফর্ম ফিল আপটা করবেন, যে ফর্মটা ফিল আপ করবেন, সেটা তো এখন আসেনি। এখন এসেছে হলো সংগঠন থেকে যেটা দেওয়া হয় সেইটা আসছে, সংগঠন থেকে যে ফর্মটা পূরণ করা হবে সেইটা আসছে, ব্যক্তি মালিকানাধীন আসেনি। এখন যদি আপনারা সেই সংগঠনের ফর্মটা আপনারা দেখতে চান, তাহলে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। ভাই আপনি প্রতিদিন অ্যাকশন চালিয়ে যান, ইব্রাহিম তালুকদার বলেছেন। ভাই আমি একা অ্যাকশন চালালে কি হবে বলেন? একা এক হাতে কি তালি বাজে? আপনাদের লাগবে, আপনারা ছাড়া কখনো সেই তালি জোরাল হবে না। মোজাম্মেল হক ভাই লিখেছেন, আমি মোজাম্মেল পঞ্চগড় বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। মাতোয়ারা তানি লিখেছেন, ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এমডি রনি ভাই যুক্ত হয়েছেন, শুভকামনা জানিয়েছেন। সবাইকে শুভকামনা জানাচ্ছি। আজকে দেখলাম, আজকে মনে হচ্ছে লাইভে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, এই মাত্র 40 জনে লাইভটা শেয়ার করেছেন, এই পর্যন্ত মাত্র 40 জনে লাইভটা শেয়ার করেছেন, এবং 1000 কর্মচারী, 1000 মানুষ লাইভটা দেখেছেন, এর মধ্যে মাত্র 40 জনে লাইভটা শেয়ার করেছেন। এখন আপনারা বলেন যে আপনারা আসলে কতটুকু সাপোর্টেবল।
আকলিমা পারভিন, আপনাদের এই পদযাত্রা প্রচেষ্টাকে আল্লাহ নিশ্চয়ই সফল করবেন। শাহাদাত হোসেন শরিয়তপুর থেকে, রফিক মাস্টার, এমডি রফিক মাস্টার যুক্ত হয়েছেন। আচ্ছা, আজকে তো যেহেতু 4 দিনের ছুটি, হয়তো অনেকেই বিভিন্ন বাড়ি ঘরে যাচ্ছে। এখন তো ঈদের ছুটি, তাই না? পূজার ছুটি 4 দিন, আগামীকাল থেকে 4 দিনের ছুটি, বুধ বৃহস্পতি শুক্র শনি। তাই অনেকেই এখন বাড়ি ঘরে যাচ্ছেন, হয়তো সেজন্য আজকে লাইভের উপস্থিতি কম। এটা হতেই পারে, অবাস্তব কিছুই নয়। তবে আপনারা যারা উপস্থিত হয়েছেন 121 জন আমার লাইভটা এখন বর্তমানে দেখতেছেন, এই 121 জনে তো লাইভটা শেয়ার করতে পারেন, তাই না? আপনারা যদি কেউ ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সে বিষয়টা জানতে চান, তাহলে আমি সেটা আপনাদেরকে দেখাতে পারি। জাহাঙ্গীর আলম লিখেছেন, ভাই আমি একজন পুলিশ সদস্য, খুবই কষ্টে আছি, এগিয়ে যান ভাই, আমরা ইচ্ছে থাকলেও সামনে থেকে আপনাদের সঙ্গে থাকতে পারি না। আচ্ছা, যাই হোক, আলামিন শেখ লিখেছেন, সত্যি বলতে যেই লোকটা ৮,২৫০ টাকা বেসিকে চাকরি করে সে বুঝতে পারে চাকরি করে চলা কত কঠিন কাজ। মানুষ বলে তুমি তো চাকরি করো, কিন্তু আমি আপনার সাথে, আলামিন শেখ ভাই, আমি আপনার সাথে একমত হতে পারছি না। কারণ যেই লোকটা ৮,২৫০ টাকা বেতনে চাকরি করে, এই লোকের সংখ্যা অনেক বেশি। সেই লোকগুলোও যদি আমাদেরকে সাপোর্ট করে, সেই লোকগুলোও যদি আমাদের দাবি দেওয়াগুলি প্রচার করে, সেই লোকগুলোও যদি আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়, তাহলেও লক্ষ লক্ষ কর্মচারী হয়। কিন্তু সেই লোকগুলোও উপস্থিত হচ্ছে না, সেই লোকগুলোও আসলে উপস্থিত হচ্ছে না। তাহলে আমরা কি ভাববো বলেন? সেই লোকগুলোও আসলে আমাদের প্রোগ্রামে উপস্থিত হয় না। শেখ সাদি, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুমন আহমেদ ভাই, আপনি তো অনেক করতেছেন। এইবার যারা 17 অক্টোবর অংশগ্রহণ না করবে তাহলে বুঝে নিবেন আর 10 বছরে পে স্কেল হবে না, 100%। ভাই, যাতায়াত ভাতা সবাই পায় না কেন, এ বিষয়ে জানতে চাই। যাতায়াত ভাতাটা হচ্ছে বিশেষ করে গ্রামগঞ্জে যাতায়াত ভাতাটা হচ্ছে না। যেমন প্রাথমিক বিদ্যালয়ে যারা শিক্ষক তারা যাতায়াত ভাতা পায় না। কেন পায় না? কারণ প্রাথমিক বিদ্যালয়গুলি গ্রামগঞ্জে যেখানে অবস্থিত, সেখানে যারা চাকরি করে তারা আশেপাশেই থাকে এবং পায়ে হেঁটে যাওয়ার জায়গা, যার কারণে তারা যাতায়াত ভাতা পায় না। আচ্ছা ভাই, আপনার বর্তমান বেসিক মিনিমাম 26,000। আচ্ছা, এমডি রিয়াদ আহমেদ ভাই, পে কমিশন কমিটির প্রজ্ঞাপন দেওয়ার কথা কবে? পে কমিশন কমিটির প্রজ্ঞাপন দেওয়ার কথা এখনো হয়নি। প্রশ্নমালা দেখে আমরা হতাশ, এবারের পে স্কেলের আগের চেয়ে বেশি বৈষম্যমূলক হবে। এমডি আতিয়ার রহমান, পে স্কেল চাই, কোনো বৈষম্য থাকবে না, ইনশাআল্লাহ এগিয়ে যান ভাই, আমরা আছি আপনাদের সাথে, সফল হবে। রাফি উদ্দিন ভাই, আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ। আমাদের সাথে আপনারা কিভাবে আছেন? আমরা চাই প্রোগ্রামে আপনাদের উপস্থিত, আমরা চাই 17 তারিখ প্রোগ্রামে আপনারা সবাই উপস্থিত থাকেন। আপনারা যদি এবারের প্রোগ্রামে উপস্থিত না হন তাহলে এর জন্য আপনাদেরকে পস্তাতে হবে, কারণ তাহলে পে স্কেলের আগে আর কোনো প্রোগ্রাম আসবে না। এবারের প্রোগ্রামে যদি আপনারা স্বতঃস্ফূর্তভাবে সবাই উপস্থিত না হন তাহলে পে স্কেল বাস্তবায়ন নিয়ে আর কোনো প্রোগ্রাম আসবে না। ভাই, আপনি শুধু অ্যাক্টিভ সার্ভিসদের নিয়ে বলেন, কিন্তু অবসরপ্রাপ্ত ব্যক্তিদের নিয়ে বলেন না কেন? আপনি মনে করেন আজীবন অ্যাক্টিভ থাকবেন, রিটায়ার্ড? আরে ভাই, অবসরপ্রাপ্তদের নিয়ে কি বলবো বলেন? অবসরপ্রাপ্ত যারা, তারা তো চাকরি আপনারা করে গেছেন। আপনি 30 বছর 35 বছর চাকরি করে গেছেন। 30 বছর 35 বছরের চাকরিতে আপনি টাইম স্কেল পাইছেন, সিলেকশন গ্রেড পাইছেন, পদোন্নতি পাইছেন। এখন আপনার যে বেতন, আপনি যে বেসিকে রিটায়ার করছেন, সেই বেসিকটাকে আর কোনোদিনও বাড়ানো সম্ভব নয়। এখন আপনি যেটা পাবেন, আপনি যে বেসিকে রিটায়ার করেছেন সেই বেসিকের উপরে আপনি মেডিকেল ভাতা পাবেন। মেডিকেল ভাতা তো আপনার সবার জন্য সমান থাকবে। এবং আমরা
যারা রিটায়ার্ড করেছেন তাদের মেডিকেল ভাতা আমরা 10,000 টাকা দাবি করেছি। এখন অবসরপ্রাপ্তদের তো তাদের তো আর বেসিক বাড়ানো সম্ভব নয়। অবসরপ্রাপ্ত যারা রয়েছেন তারা তো আর বেসিক বাড়ানো সম্ভব নয়, বরঞ্চ এটুকু করে যে সর্বনিম্ন বেসিক যারা দেখা গেছে সর্বনিম্ন পেনশন হয়তো 3,000 টাকা বা 6,000 টাকা এরকমের একটা ধাপ আসতে পারে। এটা আলোচনার বিষয় না, এটা আমরা দাবি দিয়েছি। অনেক শুভকামনা রইল ভাইজান। আলামিন শশী, মদিনার ফুল, আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় বড় ভাই, আমরা এনজিওভুক্ত শিক্ষকরাও আছি আন্দোলন ইনশাল্লাহ। যদি আপনারা থাকেন তাহলে আগামী 17 অক্টোবর সেটার প্রমাণ দিন। আমরা প্রমাণ দেখতে চাই আগামী 27 অক্টোবর, মানে আগামী 17 অক্টোবর আমরা তার প্রমাণ দেখতে চাই আপনারা কারা কারা আমাদের সাথে আছে আর কারা কারা চান মনে প্রাণে পে স্কেল বাস্তবায়ন হোক, সেটা প্রমাণ হয়ে যাবে আগামী 17 অক্টোবর। আগামী 17 অক্টোবর মনে প্রাণে আমরা সেটা প্রমাণ পাবো যে আপনারা কতটা পে স্কেল চাচ্ছেন। ঠিক আছে, তার উপরে আমরা নির্ভর করবে, কারণ আগামী 17 অক্টোবর আমরা বিশাল একটা শোডাউন দেখাতে চাই, যার কারণে সরকারকে আমরা যাতে বুঝাতে চাই যে সরকারি কর্মচারীরা পে স্কেল না দিলে রাস্তায় নেমে আসবে। ঠিক আছে, তাই আপনারা যদি উপস্থিত না হন তাহলে আমরা সেইটা আর করতে পারবো না এবং পরবর্তীতে আমরা আর সামনে আগাবো না, কারণ যাদের জন্য আগাবো তারা যদি পিছিয়ে থাকে তাহলে আমরা কাদেরকে নিয়ে আগাবো, তাই না? এজন্য এটাই আমাদের শেষ প্রোগ্রাম। আপনাদেরকে বলে দিচ্ছি, এই প্রোগ্রামে যদি আপনারা সফলভাবে উপস্থিত হন তাহলে আমাদের আন্দোলন চলমান থাকবে, আর যদি এবারের প্রোগ্রামে আপনারা উপস্থিত না হন তাহলে পে স্কেল নিয়ে আমাদের আর কোনো আন্দোলন সংগ্রাম হবে না। ইভেন আমি নিজেও সকল দাবি থেকে নিজেকে সরিয়ে নিব, কারণ আপনাদের জন্য আমরা কথা বলছি, আপনাদের জন্য রিস্ক নিচ্ছি। আমাদেরও তো চাকরির ভয় আছে, তাই না? আমরা যে রিস্ক নিয়ে আপনাদের সামনে ফ্রন্ট লাইনে এসে কাজ করছি, আমাদেরও তো ভয় আছে, আমাদেরও তো চাকরির ভয় আছে, আছে না? তাই আমরা আপনাদের জন্য নির্ভয়ে কাজ করে যাব, আর আপনারা প্রোগ্রামে আসবেন না, আপনারা সবাই ঘরে বসে থাকবেন, আমরা বারবার আন্দোলন দিব, সেটা তো হতে পারে না। এই 17 অক্টোবর আপনারা যদি সদল বলে উপস্থিত হয়ে প্রোগ্রামকে সফল না করেন, নিজেদের দাবি আদায়ের জন্য এগিয়ে না আসেন, তাহলে 18 অক্টোবর থেকে আমাদের সকল কার্যক্রম বন্ধ থাকবে। এবং আমার নিজের এই যে ভোরের আলো পেজে দাবি দেওয়া নিয়ে যে আমরা আন্দোলন করছি, কথা বলছি, এগুলি সব বন্ধ করে দিব। শুধু আমার নিজের ব্যক্তিগত ভিডিও করব, পেজ চালাবো, আর আমি ঘরে বসে থাকবো আপনাদের মতো। আমরাও আর এই পে স্কেল নিয়ে আর কথা বলবো না। সরকার তখন পে স্কেল দিলে দেখ, না দিলে না দেখ, তাতে কিচ্ছু যায় আসে না। আপনাদের যদি গায়ে না লাগে তাহলে আমাদের কেন গায়ে লাগবে? আমরা যারা নেতৃত্ব দেই তারা তো আর ঠেকা ভরি নাই যে না আমরা বারবার আপনাদের জন্য আন্দোলন করব আর আপনারা আসবেন না, আপনারা মাঠে আসবেন না, আপনারা দাবি দাওয়াগুলি প্রচার করবেন না, আর আপনারা আর্থিকভাবে সহায়তা করবেন না, আর আমরা শুধু নিজেদের বাড়িঘর নিজেদের জমাজমি বিক্রি করে আপনাদের জন্য আন্দোলন করব সব সময়। এটা কি হয় বলেন? এটা কি হয়? একটা আন্দোলন করতে গেলে অনেক টাকার দরকার। এই যে 17 অক্টোবর আমরা যে প্রোগ্রামটা করেছি, 17 অক্টোবর যে আমরা প্রোগ্রামটা করেছি, আপনারা দেখেছেন যে আমি মানি রিসিপ্টটা আমি পোস্ট করেছি। শুধু 13,000 টাকা লেগেছে আমাদের হল ভাড়া, এরপরে সাউন্ড সিস্টেম আছে, চেয়ার টেবিল আছে, আরো যে আনুষঙ্গিক জিনিস আছে, আমাদের ব্যানার ফেস্টুন করতে হবে, এরপর সবচেয়ে বড় একটা যে খরচ সেটা হচ্ছে মিডিয়াদেরকে একটা বড় অংশের যদি আমরা খরচ বা সম্মানী না দেই তাহলে তারা আমাদের দাবির কথাগুলি প্রচার করবে না। আপনাদেরকে বারবার অনুরোধ করেছি যে আপনারা যে যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়ান, কিন্তু আমরা কাঙ্ক্ষিত সহায়তা বা কাঙ্ক্ষিত সারা শব্দ আপনাদের থেকে আমরা পাচ্ছি না। যাই হোক, আমরা আগামী 17 অক্টোবর নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন শীর্ষক আলোচনা ও যমুনা অভিমুখে পদযাত্রা আমরা অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে সেই সভায় আপনারা সবাই সদল বলে যোগ দিয়ে আমাদের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করবেন। আমি আবার রিপিট করছি, আগামী 17 অক্টোবর রোজ শুক্রবার সকাল 10 ঘটিকায় রিপোর্টার্স ইউনিটি ভবনে নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন শীর্ষক আলোচনা ও যমুনা অভিমুখে পদযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই পদযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত থাকবেন
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না ভাই, তারপরে গণসংহতি আন্দোলনের মুখ্য আলোচক জনাব জুনায়েদ সাকি ভাই, এরপরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল সালাম ভাই থাকবেন এবং আরো অনেক সিনিয়র নেতৃবৃন্দ থাকবেন এবং আমরা সর্বশেষ চেষ্টা করব এনসিপি থেকে কাউকে আমরা যুক্ত করতে পারি কিনা। এক্ষেত্রে আপনাদের সকলকে আমরা উপস্থিত থাকার অনুরোধ জানাচ্ছি। সময় কয়টা একটু জানাবেন ভাই, আপনারা কোথায় থাকে? এই যে আমরা বারবার বলতেছি যে আগামী 17ই অক্টোবর সাংবাদিক রিপোর্টার্স ইউনিটি ভবনে নিচতলায় যে বড় অডিটোরিয়াম রয়েছে সেখানে সকাল 10 ঘটিকায়, আগামী 17ই অক্টোবর রোজ শুক্রবার সকাল 10 ঘটিকায় সাংবাদিক রিপোর্টার্স ইউনিটি ভবনে নিচতলায় আমাদের নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন শীর্ষক আলোচনা ও যমুনা অভিমুখে পদযাত্রা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে আপনারা সবাই সদলবলে উপস্থিত হয়ে আমাদের এই প্রোগ্রামকে এবং আমাদের এই আন্দোলনকে, আমাদের এই দাবিকে বাস্তবায়নের জন্য সবাই এগিয়ে আসবেন, সবাই সহায়তা করবেন। উক্ত সভায় উপস্থিত থাকবেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না ভাই, গণসংহতি আন্দোলনের মুখ্য আলোচক জনাব জুনায়েদ সাকি ভাই এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল সালাম ভাই। এছাড়া এনসিপি থেকে আমরা তাদের নেতাদেরকে যুক্ত করার জন্য চেষ্টা করব এবং আপনাদের সেই প্রোগ্রামে সবাইকে উপস্থিত থেকে আপনারা আপনাদের নিজেদের দাবি বাস্তবায়নের জন্য সহায়তা করবেন। ঢাকা শহরে যারা আছেন এবং ঢাকার আশেপাশের যে জেলাগুলি, বিশেষ করে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, তারপরে কুমিল্লা, তারপরে এই গাজীপুর, জয়দেবপুর, টঙ্গী, এই সমস্ত এলাকায় যারা অবস্থান করতেছেন তারা সবাই চলে আসবেন। রিপোর্টার্স ইউনিটের ঠিকানাটা হচ্ছে প্রেস ক্লাবের ঠিক অপোজিটে, জাতীয় প্রেস ক্লাব থেকে একটু সামনে আগালে, মেইন রাস্তা দিয়ে একটু সামনে আগালেই এটা হচ্ছে সেগুন বাগিচার ভিতরে। আপনি প্রেস ক্লাবের সামনে অপোজিটে এসে রিক্সায়, যে কোনো রিক্সায় বলবেন আমি রিপোর্টার্স ইউনিটিতে যাব, সবাই নিয়ে আসবে। 10 থেকে 15 টাকা ভাড়া নেবে প্রেস ক্লাবের সামনে থেকে। প্রেস ক্লাবের অপোজিটে যে রাস্তা, প্রেস ক্লাবের, জাতীয় প্রেস ক্লাবের অপোজিটে যে রাস্তা, সেটা দিয়ে সোজা আপনার ভিতরের দিকে একটা রাস্তা গেছে, ওই রাস্তার মুখে যে কোনো লোককে জিজ্ঞেস করলে ওখান থেকে হেঁটে আসলে 5 মিনিট 7 থেকে 7 মিনিট লাগবে, আর যদি রিক্সায় আসেন তাও 5 মিনিট লাগবে। রিক্সায় গেলে আপনি শুধু রিক্সাকে বলবেন আমি সাংবাদিক রিপোর্টার্স ইউনিটিতে চলে যাব, যে কোনো রিক্সাওয়ালা বা যে কোনো লোক আপনাদেরকে দেখিয়ে দিবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রিপোর্টার্স ইউনিটের ঠিকানাটা একটু বলেন ভাই প্লিজ, আমি ঢাকায় যাব ইনশাল্লাহ। আমি যে প্রেস ক্লাবের সামনে থেকে যে কোনো রিক্সায় 10 থেকে 20 টাকা ভাড়া নিবে রিপোর্টার্স ইউনিটিতে আসার জন্য। আপনি সাংবাদিক প্রেস ক্লাবের সামনে এসে যে কোনো রিক্সাওয়ালাকে বা যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন যে আমি রিপোর্টার্স ইউনিটে যাব, তারা আপনাকে দেখিয়ে দেবে। প্রেস ক্লাবের সামনে থেকে হেঁটে আসতে ঠিক 5 মিনিট সময় লাগবে। যারা আছেন লাইভে সবাই একটু দাবি নিয়ে কমেন্টস করবেন। আমরা চাই আগামী ডিসেম্বরের মধ্যে যাতে আমাদের পে স্কেল বাস্তবায়ন হয়। বেতন বৈষম্য কমিয়ে আনার জন্য আমরা গ্রেড সংখ্যা 12টা দাবি করেছি এবং আপনারা জানেন ইতিমধ্যে কয়েকটি সংগঠন পে কমিশনের কাছে তাদের দাবি জমা দিয়েছে। এর মধ্যে হচ্ছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, শাহিন লিপি সংগঠন থেকে জমা দিয়েছেন, তারপরে বাংলাদেশ প্রাথমিকের প্রধান শিক্ষক সমিতি জমা দিয়েছেন, বাংলাদেশ গাড়ি চালক সমিতি জমা দিয়েছেন এবং সর্বপ্রথম বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন পে কমিশনে দাবিনামা জমা দিয়েছে। এই পর্যন্ত আমরা 4টা সংগঠনের দাবির প্রস্তাব পে কমিশনে জমা দিয়েছেন। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক প্রধান শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক প্রধান শিক্ষক সমিতি জমা দিয়েছেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শাহিন লিপি গ্রুপ জমা দিয়েছেন এবং বাংলাদেশের
গাড়ি চালক সমিতি পে স্কেলের দাবি নবম পে কমিশনে জমা দিয়েছেন। আমরা এই পর্যন্ত 4টা সংগঠনের দাবি আনুষ্ঠানিকভাবে জাতীয় পে কমিশনে জমা দিয়েছেন বলে আমরা জানি এবং যেটা মিডিয়াতে চলে এসেছে। আমরা সবাই বেনিফিশিয়ারি হব ইনশাআল্লাহ, কিন্তু আপনার অবদান অনস্বীকার্য। আমি আমার নৈতিকতা থেকে আমার দায়িত্ব পালন করছি। আমরা আশা করি আপনারা সবাই যার যার নৈতিকতা থেকে আপনারা দায়িত্ব পালন করবেন। আপনি যদি আপনার নৈতিক দায়িত্ব পালন করেন তাহলে দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে। অনলাইন জরিপ দেখে তো মনে হচ্ছে তারা আপনাদের কথা মাথায় রাখেনি। আরে ভাই, অনলাইন জরিপ দিয়ে আপনি অনলাইন জরিপ মাথা থেকে ফেলে দেন। অনলাইন জরিপ দিয়ে কিচ্ছু আসবে না। অনলাইন জরিপে কি হলো বা না হলো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। অনলাইন জরিপ হলে হোক, না হলে না হোক, আমাদের দাবি আগামী ডিসেম্বরের মধ্যে পে স্কেল বাস্তবায়ন করতে হবে। 1:4 অনুপাতে সর্বনিম্ন 35,000 টাকা চাই এবং গ্রেড সংখ্যা 12টা চাই। ঠিক আছে, পূর্বের ন্যায় 3টা টাইম স্কেল সিলেকশন গ্রেড আমরা পুনর্বহাল চাই। এটা আমরা অনলাইন জরিপও আপনারা সবাই এগুলি দিবেন। যেখানে অপশন নাই সেখানে অন্যান্য জায়গায় লেখা আছে, ওই অন্যান্য জায়গায় ক্লিক করলেই অপশন আপনারা যেটা চান সেটা ওখানে লিখে দিবেন। ঠিক আছে, অনলাইন জরিপের যে অপশনগুলো আপনার পছন্দ না সেখানে দেখবেন অন্যান্য লেখা আছে, সেই অন্যান্যতে আপনারা ক্লিক করলেই তারপরে একটা ঘর চলে আসবে, সেখানে আপনার যেটা চাওয়া সেটা আপনি ওখানে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। অনলাইন জরিপ এটা একটা সিস্টেম চালু করছে যাতে সকল সরকারি কর্মচারী এবং প্রতিষ্ঠানের মতামত তারা নিতে পারে। একটা জরিপ তারা দেখতে চাচ্ছে, ওটাতে কিছু যায় আসে না। আমরা পে কমিশনের কাছে অনুরোধ জানাতে চাই যে বাস্তবতার নিরীক্ষে এবং মূল্যস্ফীতির উপরে ভিত্তি করে পে স্কেল দিন। আমরা এই অনলাইন জরিপের উপরে বিশ্বাসী না, আমরা অনলাইন জরিপে বিশ্বাসী না, আমরা বাস্তবতায় বিশ্বাসী। বর্তমান বাজার মূল্য এবং মূল্যস্ফীতির উপরে ভিত্তি করে পে স্কেল দিতে হবে। আগামী ডিসেম্বরের মধ্যে পে স্কেল দিতে হবে। ঠিক আছে, আমরা অনলাইন জরিপে বিশ্বাসী না, বাস্তবতায় বিশ্বাসী। বাস্তবতার নিরিখে বর্তমান বাজার দরের উপরে ভিত্তি করে এবং মূল্যস্ফীতির উপরে ভিত্তি করে পে স্কেল দিতে হবে। আগামী ডিসেম্বরের মধ্যে পে স্কেলের প্রজ্ঞাপন দিতে হবে। খোরশেদ আলম ভাই লিখেছেন আগামী ডিসেম্বরের মধ্যে পে স্কেলের ঘোষণা চাই। হুমা সরকার বাস্তবায়ন চাই, পে স্কেল বাস্তবায়ন চাই। সবাই একটু লাইভটা শেয়ার করবেন এবং বেশি বেশি করে দাবি আদায় নিয়ে কমেন্টস করবেন। রুবিনা করিম ডিসেম্বরের আগেই নবম পে স্কেলের ঘোষণা চাই। তুষার খান আমরা চাই গ্রেড কমিয়ে 12টা করা হোক এবং সর্বনিম্ন 35,000 টাকা করা হোক। অনেক ধন্যবাদ তুষার খান। লাইভটা শেয়ার করেছেন কি? রুবিনা করিম লাইভটা কি শেয়ার করেছেন? এমডি আনোয়ার হোসেন আল্লাহ তাআলা আপনাদের সহায়ক হোক। আপনাদেরও সহায়ক হতে হবে, শুধু আমাদের সহায়ক হলে তো লাভ নাই। বলবেন আল্লাহ তাআলা সরকারি কর্মচারীদের সহায়ক হোক। যদি আমাদের সহায়ক হয় তাহলে আপনার সহায়ক হওয়া লাগবে না। পে স্কেল কি আমি একা পাবো? আমাদেরকে আল্লাহ সহায়ক হবে, আপনাদের প্রতি সহায়ক হতে হবে না? পে স্কেলটা তো আপনারা সবাই পাবেন, তাই না? তাহলে এই দায়িত্ব সকলের। মহান আল্লাহ পাক আপনার সহায় হন। মহান আল্লাহ পাক আমাদের সকল কর্মচারীর প্রতি সহায় হোক। ঠিক আছে, মোহাম্মদ শাহাদাত হোসেন মহান আল্লাহ পাক আমাদের সকল সরকারি কর্মচারীদের প্রতি যেন সহায় হন। সিমরাজ স্বাধীন লিখেছেন আমরা ভোরের আলোর স্কুলের নিয়মিত ছাত্র ছাত্রী, এখানে আসলে ভালো কিছু শিক্ষা নিয়ে পারি। জয় হোক ভোরের আলো পেজের, জয় হোক সকল কর্মচারীদের। আমরা সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করি। অনেক সুন্দর লিখেছেন সিমরাজ স্বাধীন ভাই। মাতোয়ারা তানি আপু লিখেছেন শেয়ার করে দিয়েছি ভাইয়া। তানি আপু আপনি একটা কথা বলেছিলেন যে আপনার যারা কলিগ রয়েছে তাদের থেকে কোনো কিছু করতে পারছেন কিনা জানি না, একটু জানাবেন। শাহরিয়ার কাজল 12টি গ্রেড চাই। মেহেদি হাসান হীরা লিখেছেন কোন ওয়েবসাইটে অনলাইনে প্রবেশ করতে হয়? পে কমিশন 2025.gov.bd এখানে ক্লিক করলেই চলে আসে। ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন চাই, ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন চাই। আপনার দাবির সঙ্গে একমত পোষণ করছি।
আমাদের এক নেতা যিনি এতদিন আন্দোলন করেছেন, কিন্তু যখন পে কমিশন গঠন হয়েছে তখন তিনি পোতাইয়া গেছেন। উনি সবসময় পোস্ট দেয় যে পে কমিশন নিয়মতান্ত্রিক ধারায় কাজ করছে। পে কমিশন যদি তার নিয়মতান্ত্রিক ধারায় কাজ করে তাহলে আগামী 10 বছরেও আর পে স্কেল হবে না। যদি পে কমিশনের প্রতি আপনারা সবাই যার যার দায়িত্ব, আপনারা যদি দাবিগুলি প্রচার না করেন, আমরা যদি সরকারের দোহাই দিয়ে চলি যে সরকার নিয়মতান্ত্রিক ভাবে কাজ করবে, সরকার নিয়ম অনুযায়ী পে স্কেল দিবে, তাহলে আর এই জন্মে পে স্কেল খাওয়া লাগবে না। যদি আপনারা দাবি না করেন, আমরা যদি দাবি না করি, তাহলে পে স্কেল আর নিয়মিত খাওয়া লাগবে না। ঠিক আছে? আর নিয়মতান্ত্রিক ধারায় চলছে। শীঘ্রই তথ্য সংগ্রহের জন্য শুরু হচ্ছে অনলাইন জরিপ। উনি অনলাইন জরিপের উপরে বিশ্বাসী, আন্দোলন সংগ্রামের উপরে এখন আর বিশ্বাসী না। ঠিক আছে? উনি আর এখন আর আন্দোলন সংগ্রামের উপরে বিশ্বাসী না। আন্দোলন সংগ্রামের উপরে যদি থাকে তাহলে কি হবে বলেন? এই মানে কি জানি বলে, আন্দোলন সংগ্রাম যদি না করে তাহলে কি আমাদের এই দাবি, কাঙ্ক্ষিত দাবি কোনোদিন বাস্তব হবে? আপনারা কি মনে করেন? নাইম মোল্লা লিখেছেন পে স্কেল না দেওয়ার ধান্দা করছে। আমরা যদি সবাই অ্যাক্টিভ থাকি, আমরা কর্মচারীরা যদি সবাই সোচ্চার থাকি, পে স্কেল না দেওয়ার কোনো উপায় নেই। আহমেদুল্লাহ লিখেছেন কর্মসূচি চাই। ওরে ভাই, লাইভের হেডিংটা দেখেছেন? আগামী 17ই অক্টোবর রোজ শুক্রবার সকাল 10টায় কর্মসূচির আহ্বান করা হয়েছে। আগামী 17ই অক্টোবর রোজ শুক্রবার সকাল 10 ঘটিকায় রিপোর্টার্স ইউনিটিতে নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা ও যমুনা অভিমুখে পদযাত্রার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি। আহমেদুল্লাহ, কর্মসূচি পেয়েছেন? রকিব ভাই লিখেছেন ভাই কিছু একটা করুন, ইনশাল্লাহ পাশে আছি, কিছু একটা করুন। আরে ভাই, আগামী 17ই অক্টোবর আমরা প্রোগ্রাম দিয়েছি, আগামী 17ই অক্টোবর প্রোগ্রাম দিয়েছি, সেই প্রোগ্রামে আপনারা সবাই উপস্থিত থাকবেন। সোহেল রানা লিখেছেন ভাই আমার বেসিক বর্তমানে 19,700 টাকা। আমার থেকে 10 বছরের জুনিয়েট, কিন্তু সে 16তম গ্রেডে চাকরি করে, তার বেসিক বেশি হয়ে যাবে। এসব অচল নেতা এমনই বলবে নিয়মতান্ত্রিক উপায় আদায় হবে না, আন্দোলন করে আদায় করতে হবে। বস আপনার সাথে আছি। তিনি হচ্ছেন 11-20 ফোরামের সেক্রেটারি, 11-20 ফোরামের সাধারণ সম্পাদক। উনি বলছেন নিয়মতান্ত্রিক ধারায় পে স্কেল আদায় হবে, নিয়মতান্ত্রিক ধারায় পে স্কেল আদায় হবে। তিনি এতদিন আন্দোলন করেছেন, যখন পে কমিশন গঠন হয় তারপর থেকে তারা আর কোনো রাজপথে, তার আর কোনো বক্তব্য শোনা যায় না। তিনি মাঝে মধ্যে সরকারের ধারায় চলতেছে, সরকারের সাথে তাল মিলাচ্ছে, নিয়মতান্ত্রিক ধারায় নাকি পে স্কেল আদায় হবে। আন্দোলন সংগ্রাম ছাড়া বাংলাদেশে কোনোদিন কোনো কিছু আদায় হয়নি, তাই না? বৈষম্য দূর করতে প্রয়োজন রাজপথে আবারও রক্ত দেব ইনশাল্লাহ। মুফতি এমদাদুল হক, কোন অনলাইন জরিপ মানি না, ডিসেম্বর 2025-এর মধ্যে পে স্কেলের প্রজ্ঞাপন চাই, লিখেছেন শাহ আলম ভাই। মহান সৃষ্টিকর্তা নবম পে কমিশন গঠনে সকলের মন মানসিকতা কর্মচারীদের জন্য দয়ায় ভরিয়ে দিক। আমাদের সকলকে একটিভ থেকে সামনে এগিয়ে যেতে হবে। রিপুন কুমার রয়। ওবায়দুল হক লিখেছেন ডিসেম্বরের মধ্যে পে স্কেল চাই, বর্তমান বেতনে সংসার চলে না, সব জিনিসের দাম বেশি। নজরুল ইসলাম মুক্ত, আপনি আমাদের পে স্কেলের হিরো, জয় হোক আমাদের। আমি ভাই হিরো হতে চাই না, আমি চাই আমার দাবি বাস্তবায়ন হোক। কারণ আমার পরিবারকে সচ্ছল রাখতে, আমার ছেলে মেয়েদেরকে ভালো স্কুল কলেজে পড়াতে, আমার পরিবারকে ভালো চিকিৎসা করাতে আমার পে স্কেল দরকার। আপনার কার কি দরকার আমি জানি না, আমার প্রয়োজনে আমি আন্দোলন করছি, আমাদের সাথে আপনারা যুক্ত হবেন। এমডি সোহেল ভাই যুক্ত হয়েছেন। মালিক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সোহেল ভাই আপনি কেমন আছেন? সোহেল ভাই আমার একজন প্রিয় মানুষ, উনি পুলিশে চাকরি করেন, তারপরও আমাদের লাইভে যুক্ত হয়, আমাকে অনেক হেল্প করে, বিভিন্ন ভাবে অনেক হেল্প করে, এজন্য আমি তার কাছে কৃতজ্ঞ। এমডি
জি আজম ভাই লিখেছেন, ভাই আমাদের কর্মসূচিগুলোতে মিডিয়া থাকে না কেন? আমাদের মিডিয়া থাকে না এ কারণে যে মিডিয়াকে টাকা না দিলে বা মিডিয়াদেরকে সাপোর্ট না দিলে কোনো মিডিয়া থাকে না। মিডিয়া আসে ঠিকই, কিন্তু মিডিয়ারে সাপোর্ট না দিলে মিডিয়ারা আমাদের দাবি প্রচার করে না। এজন্য আপনাদের কাছে আর্থিক সহায়তা চেয়েছিলাম, এজন্য আপনাদের কাছে আর্থিক সহায়তা চেয়েছিলাম, কিন্তু আপনারা কেউ আর্থিক সহায়তা দিয়ে এগিয়ে আসেন না। আগামী প্রোগ্রাম যাতে স্বতঃস্ফূর্তভাবে সফল হয় এবং সকল মিডিয়াকে আমরা যাতে সম্মানী দিতে পারি এবং আমরা যাতে তাদেরকে সাপোর্ট দিতে পারি, যাতে তারা আমাদের দাবির কথাগুলি প্রচার করে। এ কারণে আপনাদের সহায়তা দরকার। আপনারা যদি সহায়তা দিয়ে এগিয়ে না আসেন তাহলে আসলে আমরা কোনো দিক থেকেই সফলতা লাভ করতে পারবো না। আগামী 17ই অক্টোবর আপনাদের উপস্থিতি প্রমাণ করবে পে স্কেল আমরা কবে পাবো। আগামী 17ই অক্টোবর আপনাদের উপস্থিতি নির্ভর করবে আমরা পে স্কেল কবে পাবো। আমরা যদি বড় একটা শোডাউন দেখাতে না পারি, আমরা সরকারকে যদি চাপ সৃষ্টি করতে না পারি ডিসেম্বরের মধ্যে পে স্কেলের প্রজ্ঞাপন জারি করার জন্য, তাহলে আমরা আর আমাদের এই দাবি বাস্তবায়নে সফল হব না। আমি উপরের স্ক্রিনে একটা নাম্বার লিখে দিয়েছি যেখানে আপনারা সহযোগিতা করতে পারেন। আপনারা যাতে ফাইন্যান্সিয়াল ভাবে আমাদেরকে সাপোর্ট দিতে পারেন আগামী 17ই অক্টোবরের প্রোগ্রাম সফল করার জন্য, মিডিয়া কভারেজের জন্য, আমাদের সকল আনুষঙ্গিক যে ব্যয় আছে সেগুলি বহন করার জন্য আপনারা যারা যে যতটুকু পারেন সহায়তা দিয়ে এগিয়ে আসবেন। জি এটাই আমার নাম্বার, এখানে আপনারা যে যতটুকু পারেন আপনারা সহায়তা দিয়ে এগিয়ে আসুন। বাংলাদেশের আইন সংবিধান অনুযায়ী কত বছর পর পর পে স্কেল দেওয়ার কথা? 5 বছর পর পর পে স্কেল দেওয়ার কথা এমডি ফারুক ভাই। বাংলাদেশে প্রতি 5 বছর পর পর দেখুন, আমাদের অনলাইন জরিপে আমাদেরকে যে প্রশ্নগুলো দিয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই। অনলাইন জরিপে যেটা এখন বর্তমানে অনলাইনে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সংগঠনের থেকে। এখানে লেখা আছে, প্রথমেই লেখা আছে অ্যাসোসিয়েশন বা সমিতির নাম। এখানে আপনারা আপনাদের সংগঠনের নাম লিখবেন, সভাপতি বা সম্পাদকের নাম লিখবেন, আপনার সংগঠনের সভাপতিকে তার নাম লিখবেন। আমি অনলাইন জরিপের ফর্মটি আপনাদেরকে কিভাবে পূরণ করবেন সাংগঠনিকভাবে সেটা আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি, সবাই একটু মন দিয়ে শুনবেন। 1 নম্বরে হচ্ছে অ্যাসোসিয়েশনের বা সমিতির নাম। এখানে আপনারা যে সমিতিতে সংগঠনে আছেন সেটার নাম লিখবেন, সমিতির বা সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম লিখবেন, মোবাইল নম্বর লিখবেন এবং ইমেল নাম্বার দিবেন। এরপরে যদি প্রতিষ্ঠান হয়, এটা কিন্তু প্রতিষ্ঠান এবং সংগঠনের জন্য, যদি প্রতিষ্ঠান হয় তাহলে সেটা সরকারি প্রতিষ্ঠান কিনা, সংবিধিবদ্ধ সংস্থা কিনা, স্বায়ত্তশাসিত কিনা, রাষ্ট্রায়ত্ত সংস্থা কিনা, পাবলিক বিশ্ববিদ্যালয় কিনা বা অন্যান্য, যদি এই এখানে যে 5টা সংগঠনের নাম দেওয়া আছে এটা ছাড়া যদি হয় তাহলে সেক্ষেত্রে অন্যান্যতে যাবেন। যদি অন্যান্যতে যান তাহলে সেখানে অন্যান্যতে গিয়ে আপনার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের নাম লিখবেন। এবারে 3 নম্বরে অ্যাসোসিয়েশনের অবস্থান, অ্যাসোসিয়েশনটা কোথায়? সচিবালয়, ঢাকা মহানগরী, সিটি কর্পোরেশন, বিভাগীয় শহর, জেলা, উপজেলা, ইউনিয়ন, ক্যান্টনমেন্ট বোর্ড। ঠিক আছে, এখানে আমাদের সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনটা হচ্ছে ঢাকা মহানগরের, আমরা ঢাকা মহানগরের উপরে আমরা ফিল আপ করবো। এরপরে দেখেন সমন্বিত ও যথোপযুক্ত বেতন কাঠামো নির্ধারণ। এখানে লেখা হয়েছে বেতন কমিশন কি 5 বছর পর পর হওয়া উচিত মনে করেন, হ্যাঁ বা না? হ্যাঁ, আমরা এখানে হ্যাঁ দিব যে বর্তমানে বেতন কাঠামো 5 বছর পর পর হওয়া উচিত, এখানে আমরা হ্যাঁ লিখব। তারপরে 5 নম্বরে বর্তমানে বেতন কাঠামো কি প্রয়োজনীয় মাসিক খরচ মেটাতে যথেষ্ট? আমরা এখানে বলবো যে না, যথেষ্ট না। তাহলে সেক্ষেত্রে যথেষ্ট না হলে না দিবেন। যদি উত্তর না হয় তাহলে
কত শতাংশ বৃদ্ধি যথোপযুক্ত বলে আপনি মনে করেন? এখানে আপনি লিখবেন 50%-এর বেশি। এখানে লিখবেন 50%-এর বেশি। আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। হ্যাঁ, দেখুন এখানে এই যে লেখা আছে, যদি উত্তর 6 নম্বরে যদি উত্তর না হয় কত শতাংশ বৃদ্ধি পেতে পারে, সেখানে আপনারা লিখবেন এই যে 50%-এর বেশি। ঠিক আছে, তারপরে আপনার বাসা অ্যাসোসিয়েশন সমিতির সর্বনিম্ন গ্রেডের সদস্যের মাসিক ব্যয় টাকায় লিখবেন। এখানে আপনার খাদ্যর জায়গায় আপনার খাদ্য হিসাবে এক মাসে একজন কর্মচারীর কি পরিমাণ টাকা খরচ, এখানে লিখেছে আপনার অ্যাসোসিয়েশনের বা সমিতির সর্বনিম্ন গ্রেডের সদস্যের মাসিক ব্যয়, অর্থাৎ আমার সংগঠনের বা আপনার সংগঠনের একজন নিম্ন গ্রেডের চাকরিজীবীর খাদ্য কত। তারপরে এখানে লিখবেন আপনি বাসা ভাড়া কত। তারপরে এখানে লিখবেন ইউটিলিটি। ইউটিলিটিটা বলতে বোঝায় কারেন্ট বিল, আপনার বাসার কারেন্ট বিল কত আসে। তারপরে চিকিৎসা, এখানে ইংরেজিতে লিখবেন চিকিৎসা কত খরচ হয়। তারপরে শিক্ষায় কত খরচ হয়, এখানে আপনি এই যে ক্লিক করলেই লেখা চলে আসবে। ঠিক আছে, তারপরে যাতায়াতে আপনি কত চাচ্ছেন। আমি যাতায়াতে দিতে চাচ্ছি যে যাতায়াতে আমরা প্রতিদিন যদি 100 টাকা করেও ধরি তাহলে মাসে 3000 টাকা। এরপরে অন্যান্য খরচ, এখানে যদি আপনি অন্যান্য খরচ দিতে যান সেখানে আপনি ন্যূনতম একটা খরচ দেখাবেন যে মাসে 10,000 অথবা 18,000। আচ্ছা, এবার 8 নম্বরে দেখেন, এখানে লিখেছে বিদ্যমান 20টি গ্রেড কি সমর্থন করেন, আপনি লিখবেন যে না। ঠিক আছে, এখানে আপনি লিখলেন না। যদি না হয় তাহলে, যদি উত্তর না হয় তাহলে কতটি গ্রেড হওয়া উচিত, এখানে আপনি লিখবেন 12টি গ্রেড চাই আমরা। এই যে এভাবে লিখবেন, এখানে 12টি গ্রেড চাই। তারপরে এখানে লিখবেন আপনার সপক্ষে যুক্তি থাকলে সংক্ষেপে লিখুন। এখানে আপনি 3000 ওয়ার্ডের মধ্যে লিখতে পারবেন, 3000 শব্দ দিয়ে লিখতে পারবেন, তার মানে আপনি ছোটখাটো একটা রচনা লিখতে পারবেন। এখানে আপনি লিখুন যে গত 10 বছরে আমরা 2টি পে স্কেলে টাইম অতিবাহিত হয়ে গেছে। এই 10 বছরে 2টা পে স্কেল পেলে 8250 টাকার স্কেলটা কমপক্ষে 33,000 টাকায় যেত। এরপরে আমরা 3টা টাইম স্কেল থেকে বঞ্চিত, বর্তমান দ্রব্যমূল্যের সাথে আমরা খাপ খেয়ে চলতে পারতেছি না। এ কারণে আমরা দ্রুত সময়ের মধ্যে আগামী ডিসেম্বরের মধ্যে আমরা পে স্কেলে প্রজ্ঞাপন চাই। এরকমের আপনি এখানে যেটা লেখা সেটা লিখবেন। এরপরে বর্তমান প্রস্তাবিত, এখানে 11 নম্বরে লিখুন, দেখুন বর্তমানে প্রস্তাবিত বেতন স্কেলের সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতনের অনুপাত কি হওয়া উচিত। এখানে লেখা আছে 1:18, 1:10, 1:12। এখানে আপনারা অন্যান্যতে ক্লিক করবেন। অন্যান্যতে ক্লিক করে এখানে আপনারা লিখবেন যে আমরা 1:4 চাই। এই যে এখানে লিখে দিবেন এই যে 1:4 চাই। এরপরে বেতন কাঠামো অসঙ্গতি কি, ঠিক আছে, এখানে আপনারা লিখবেন যে অন্তবেতন বৈষম্য, অপর্যাপ্ত প্রারম্ভিক বেতন, টাইম স্কেল, সিলেকশন গ্রেড না থাকা। এখানে আপনি লিখবেন যে এখানে অন্যান্যতে, ঠিক আছে, এখানে লিখুন যে 1:10 অনুপাতে এখানে লিখুন যে 1:10 অনুপাতে বেতন ভাতা হওয়ায় এখানে বেতন কাঠামোর মধ্যে অসঙ্গতি রয়েছে। এরপরে বিদ্যমান বার্ষিক ইনক্রিমেন্ট হার কি যথাযথ, এখানে আপনারা লিখবেন যে না, সবকিছুতে না না, ঠিক আছে, সবকিছুতে না লিখবেন। যদি এখানে লেখা আছে ইনক্রিমেন্ট কোনো কেমন ভিত্তিতে হওয়া উচিত, ঠিক আছে, এখানে যদি না হয় আপনি এই যে বিদ্যমান 1 থেকে 20 গ্রেডের মধ্যে, মানে 1 থেকে 20 গ্রেডে মানে কত 5%, ঠিক আছে, 1 থেকে 20 গ্রেডে 5%, এখানে আপনি বাংলা লিখতে পারেন যে না, এখানে আমরা ইনক্রিমেন্ট চাই 20%, এখানে আমরা ইনক্রিমেন্ট চাই 20%, ঠিক আছে। তারপরে আপনি এখানে ইনক্রিমেন্ট কোন ভিত্তিতে হওয়া উচিত,
এখানে লেখা আছে বর্তমান পদ্ধতি মূল্যস্ফীতির সাথে সমন্বয় করে জীবনযাত্রার খরচ অনুযায়ী। এখানে আপনি লিখবেন মূল্যস্ফীতির সাথে সমন্বয় করে। তারপরে 6 সদস্য বিশিষ্ট পরিবারের জন্য বর্তমানে সর্বনিম্ন কত বেতন হওয়া উচিত? এখানে আপনারা লিখবেন 40,000 থেকে এখানে কত হওয়া উচিত? আপনারা এখানে লিখে দিবেন 45,000 টাকা হওয়া উচিত। 45,000 হওয়া উচিত। এরপরে সকল কর্মচারীর জন্য একই হারে বেতন বৃদ্ধি কি সমর্থন করেন? এখানে আপনি লেখা দিতে পারেন যে হ্যাঁ সমর্থন করি, সবার জন্য সমান হারে। আর যদি উত্তর না হয় তাহলে কোন পদ্ধতিতে সমর্থন করেন? এখানে আপনারা না দিবেন, না দিবেন কোন পদ্ধতিতে সমর্থন হারে। এখানে লিখবেন যে অন্যান্য। উত্তর না হলে কোন পদ্ধতিতে সমর্থন করেন? এখানে আপনারা লিখে দিবেন দ্রব্যমূল্যের মূল্যস্ফীতির সাথে সমন্বয় করে। দ্রব্যমূল্য স্ফীতির উপর, ঠিক আছে? এখানে আপনারা লিখে দিবেন দ্রব্যমূল্যস্ফীতির উপরে। আচ্ছা, এরপরে এখানে লেখা আছে বর্তমানে বাড়ি ভাড়া ভাতা কি যথাযথ? আপনি লিখবেন যে না, যথাযথ না। যথাযথ যদি না হয় তাহলে উত্তর যদি না হয় তাহলে কত শতাংশ হওয়া উচিত? ঢাকায় লিখবেন যে 80%, ঢাকায় লিখবেন 70%-এর বেশি। তারপরে এটা হলো ঢাকা। বিভাগীয় শহরে লিখবেন 60 থেকে 70%, জেলাতে 60 থেকে 70% এবং উপজেলা বা থানাতে 65%। ঠিক আছে, বিষয়গুলি বুঝাতে পেরেছি। এরপরে আপনারা যাবেন বর্তমানে চিকিৎসা ভাতা কি যথেষ্ট? না, যথেষ্ট না। যদি উত্তর না হয় তাহলে কত হওয়া উচিত? এখানে আপনারা অন্যান্যতে ক্লিক করবেন। অন্যান্যতে ক্লিক করে লিখবেন 10,000 টাকা। এখানে লিখবেন আপনারা 10,000 টাকা। এরপরে শিক্ষা ভাতা বর্তমানে 500 টাকা এক সন্তান, সর্বোচ্চ 2 সন্তানে কি যথেষ্ট? এখানে আপনারা লিখবেন যে না। যদি না হয় তাহলে আপনার এখানে দেওয়া আছে 1,000, 1,500, 2,000। আপনি এখানে অন্যান্যতে যাবেন। অন্যান্যতে গিয়ে লিখবেন আমরা এখানে 6,000 টাকা চাই 2 সন্তান। আমরা এখানে 6,000 টাকা চাই 2 সন্তান। এরপরে নববর্ষের ভাতা বর্তমানে 20% কি যথেষ্ট? আপনারা লিখবেন যে না, যথেষ্ট না। তাহলে কত পার্সেন্ট চান আপনারা? আমরা চাই বেতনের 50% এর সমপরিমাণ। এরপরে টিফিন ভাতার বর্তমান হার কি পর্যাপ্ত? না, পর্যাপ্ত না। তাহলে কি করতে হবে? টিফিন ভাতার যুক্তিযুক্ত হার কত হওয়া উচিত? 400, 600, 1,000। আমরা টিফিন ভাতা দৈনিক 200 টাকা করে, মাসে 6,000 টাকা চাই। ঠিক আছে? আচ্ছা, এরপরে প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রেষণের ভাতা সমর্থন করেন কিনা? হ্যাঁ, করি। ঠিক আছে, প্রশিক্ষণ ভাতা উত্তর যদি হ্যাঁ হয় তাহলে কেন সমর্থন করেন? কারণ এটা আগে থেকে হয়ে আসছে। আগে থেকেই হয়ে আসছে। এই যে লিখে দিলাম, এটা আগে থেকেই হয়ে আসছে। আচ্ছা, এরপরে অতিরিক্ত প্রণোদনা ও সুবিধা বিপজ্জনক বা দুর্ঘটনা ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে চাকরির স্কেল কিভাবে বৃদ্ধি হওয়া উচিত? এখানে আপনারা লিখবেন উচ্চ ঝুঁকির চাকরির জন্য অতিরিক্ত, বিপজ্জনক পরিবেশে কর্মচারীদের জন্য বীমা ও চিকিৎসা সুবিধা। ঠিক আছে, উচ্চ ঝুঁকি চাকরির জন্য বেসিক প্রদান। এখানে উচ্চ ঝুঁকির চাকরির জন্য অতিরিক্ত ঝুঁকি ভাতা প্রদান করতে হবে। তারপরে এখানে ইন্টারনেট ভাতা কত চান? আপনারা এখানে ইন্টারনেট ভাতা লিখে দিবেন যে আমরা মাসে 1,500 টাকা ইন্টারনেট ভাতা চাই। তারপরে মূল্যস্ফীতির সাথে বেতন সমন্বয় আপনারা কি চালু করতে চান? জি হ্যাঁ, চালু করতে চাই। এখানে কিভাবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, এটা প্রতি বছর আমরা করতে চাই।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে বেতন কিভাবে সমানুপাত রাখা যায়, এখানে লিখবেন যে স্বয়ংক্রিয়ভাবে মূল্যস্ফীতির সাথে বৃদ্ধি, স্বয়ংক্রিয়ভাবে মূল্যস্ফীতির সাথে বৃদ্ধি। আচ্ছা, এরপরে অবসর পরবর্তী সুবিধা, হ্যাঁ ঠিক আছে, এখানে যুক্তি দিবেন। তারপরে পেনশনারদের জন্য বর্তমানে প্রদত্ত চিকিৎসা ভাতা কি যথাযথ? না, যথাযথ না। এখানে আপনারা 65 বছরের জন্য এখানে আপনারা লিখবেন 10,000 টাকা, 65 বছরের জন্য 10,000 টাকা, ঠিক আছে। আর 65 বছরের ঊর্ধ্বে এটার জন্য 10,000 টাকা, সবার জন্য আমরা 10,000 টাকা চাই। ভোক্তামূলক এটা হ্যাঁ চাই, ঠিক আছে। আনুতোষিক গ্র্যাচুইটি বর্তমান হার কি যথাযথ? না, যথাযথ না। এখানে কত চান? এখানে আমরা 1 টাকার বিপরীতে 500 টাকা চাই, ঠিক আছে। উত্তরে না, আনুতোষিকের হার, আনুতোষিক গ্র্যাচুইটি বর্তমান হার কি পর্যাপ্ত? আপনারা না লিখে উত্তরে লিখবেন 500 টাকা চাই। এরপরে কর্মদক্ষতা, কর্মদক্ষতা, কর্মদক্ষতা ও জবাবদিহিতা। কর্মদক্ষতা কোন ভিত্তিতে নির্বাচন হওয়া উচিত? এখানে আপনারা একাধিক দিতে পারেন, সততা এবং সেবার মান অনুযায়ী এবং সময়ানুবর্তী অনুযায়ী আপনারা দিতে পারেন। বেতন বৃদ্ধি করলে কি দুর্নীতি হ্রাস পাবে? হ্যাঁ, হ্রাস পাবে। সুশাসনের জন্য করণীয় কি? একাধিক উত্তর, সততা, তারপরে স্বচ্ছ পদোন্নতি, তারপরে আপনারা এখানে লিখবেন ডিজিটাল আর্থিক ব্যবস্থা, এখানে কঠোর শাস্তি প্রদানের ব্যবস্থা রাখতে হবে। পদোন্নতিতে গুরুত্ব হওয়া উচিত কিসের ভিত্তিতে? জ্যেষ্ঠতা অনুযায়ী, জ্যেষ্ঠতা অনুযায়ী পদোন্নতি হওয়া উচিত। আপনি কি কমিশনের সাথে দেখা করতে চান? হ্যাঁ, দেখা করতে চাই। এখন এটা তো সংগঠনের, আপনার একার না, তাই আমরা এখানে দলগতভাবে দিব। দলগতভাবে যখন দিব, কমিশনের সাথে দেখা করার ব্যাপারে অ্যাসোসিয়েশনের হটস নাম্বারে এখানে আপনারা মোবাইল নম্বর লিখে দিবেন, ঠিক আছে। এখানে আপনারা 01711 দিছি, আমি পরেরটা পরে দিব। এরপরে যখন ওকে হয়ে যাবে তখন আপনারা এই জমাদানে ক্লিক করবেন। এই জমাদানে ক্লিক করলে তাহলে আপনারা আপনাদের ফর্মটা ফিল আপ হয়ে যাবে এবং আপনারা জমা দিতে পারবেন। আশা করি যে সাংগঠনিক যে অনলাইন ফর্মটা আপনারা কিভাবে পূরণ করবেন, যারা এই মুহূর্তে লাইভে আছেন তারা আশা করি বিষয়টা দেখেছেন। সাভার এলাকা ঢাকা সিটির ন্যায় বাড়ি ভাড়া দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। সাভার এলাকাটা তো আপনার বিভাগীয় শহর, মানে এটা তো আপনার ঢাকার কাছাকাছি, তো সুতরাং ঢাকার কাছাকাছি হওয়ার সম্ভাবনাটাই বেশি। আপনারা, আমি যে এতক্ষণে জিনিসটা দেখাইছি আপনারা কি সবাই দেখেছেন? লিঙ্কটা বলে দেন। লিঙ্কটা তো আর বলা যায় না, লিঙ্কটা তো অনেক কিছু লেখা থাকে। লিঙ্কটা আমার পেজে দেয়া আছে, আপনারা আজকের দিনের পোস্টগুলি শেয়ার করবেন, নিচে যাবেন, সেখানে ফর্মটা লিঙ্কটা দেয়া আছে। আমার পেজে আজকে লিঙ্কটা দেয়া আছে, যে কোন লিঙ্ক থেকে আপনারা এখানে যেতে পারবেন। এই লিঙ্কটা আমার পেজে দেয়া আছে, সেখান থেকে আপনারা ক্লিক করলেই আপনারা সেখানে ঢুকতে পারবেন। ওই লিঙ্কটা ক্লিক করলেই ঢুকতে পারবেন। সাদ্দাম আলী ভাই, এই ফর্মটা আমরা কিভাবে পাবো? আমার পেজে লিঙ্ক দেয়া আছে। এখানে কি সাধারণ জনগণের অনলাইন ফর্ম ফিল আপ করার কোনো কারণ আছে? এটা জাস্ট দেয়া আছে, কিন্তু সাধারণের পক্ষ থেকে খুব বেশি মানুষ এটা ফর্ম ফিল আপ করবে না, কারণ সাধারণ মানুষের এত ঠেকা পড়ে নেই। সাধারণ মানুষের এই বিষয়গুলি সম্পর্কে তাদের এত ঠেকা পড়ে নাই যে তারা ফিল আপ করবে। আপনারা সরকারি কর্মচারীরা প্রত্যেকে এই ফর্মটা ফিল আপ করে দিবেন, যাতে সরকার বুঝতে পারে যে সকল কর্মচারীরা পে স্কেল চায়। আমি যে অনুযায়ী ফর্মটা ফিল আপ করেছি সে অনুযায়ী আপনারা ফর্মটা ফিল আপ করবেন, তাহলেই দেখবেন যে আপনারা সবাই আমরা অনেকটা এগিয়ে যাব। ইসমাইল হোসেন লিখেছেন, স্যার ধন্যবাদ আপনাকে, অনেক অনেক শুভকামনা আপনার জন্য, সবার জন্য শুভকামনা। এই ফর্মটি কার জন্য প্রয়োজন? এই ফর্মটি সংগঠনের এবং প্রতিষ্ঠানের, এটা ব্যক্তি না। ব্যক্তির যে প্রতিটা কর্মচারীর জন্য যে ফর্ম, সেটা আগামী 1 অক্টোবর থেকে ওয়েবসাইটে পাওয়া যাবে, এর আগে পাওয়া যাবে না। এখন যে ফর্মটা আমি দেখাইছি, এই ফর্মটা হচ্ছে সংগঠনের, বিভিন্ন সমিতির বা প্রতিষ্ঠানের, কারো ব্যক্তিগত না। এটা হচ্ছে সাংগঠনিক ফর্ম। এখানে
আপনি আপনার ব্যক্তিগত তথ্য আপনি এখানে দিতে পারবেন না, এটা হচ্ছে সংগঠনের। এখন আপনার নিজের যে ব্যক্তিগত যে ফর্ম সেটা পাবেন আপনি আগামী 1 অক্টোবর। পদোন্নতির যোগ্যতার ভিত্তিতে 5 বছর পর পর চাই। আজম ভাই লিখেছেন বয়স বাড়ার কলাম তো পেলাম না। বয়স বাড়ার কলামটা এখানে নাই, তো যাই হোক, সবকিছু থাকতে হবে এমন কোনো কথা নাই। এটা দিয়ে কোনো কাজ নাই, কিন্তু মূল বিষয়টা কাজে আসবে। অনলাইনে জরিপ কি হলো বা হলো না সেটা আসলে দেখার বিষয় না। মূল বিষয়টা হবে আমরা যে দাবিগুলি আমরা কতটা উপস্থাপন করতে পারতেছি। আমাদের দাবিগুলি জোরালো ভাবে সবাইকে তুলে ধরতে হবে। অনলাইনের আবেদনও করবেন, পাশাপাশি দাবিগুলি আমরা মিডিয়াতে প্রচার করব এবং সেগুলি যথেষ্টভাবে প্রচার করতে হবে। ঠিক আছে? শুধু অনলাইনের আশায় আজকে আপনারা বসে থাকেন যে না নিয়মতান্ত্রিক ভাবে অনলাইনের মাধ্যমে হয়ে যাবে, তাহলে আবার সবাই ধরা খাবেন এবং চরম লেভেলের ধরা খাবেন। ঠিক আছে? আমাদের ওই নেতার কথা অনুযায়ী যে নিয়মতান্ত্রিক ধারায় পে কমিশন কাজ করে যাচ্ছে, সেই নিয়মতান্ত্রিক ধারায় যদি চলতে থাকে তাহলে আগামী 5 বছরেও আমরা পে স্কেলের মুখ দেখিব না। ঠিক আছে? তাই আপনাদের সবাইকে সোচ্চার হতে হবে, আপনাদের সবাইকে সোচ্চার হতে হবে। কেমন? সর্বশেষ আপনাদের সকলকে আমরা আবার অনুরোধ জানাচ্ছি, আগামী 17 অক্টোবর রোজ শুক্রবার সকাল 10 ঘটিকায় সাংবাদিক রিপোর্টার্স ইউনিটিতে নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা ও যমুনা অভিমুখে পদযাত্রা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় আপনারা সবাই উপস্থিত হয়ে নিজের অধিকার প্রতিষ্ঠা করুন। দ্রুত পে স্কেল যদি আপনারা পেতে চান এবং ডিসেম্বরের মধ্যে যদি আপনারা গেজেট পেতে চান, তাহলে অবশ্যই 17 তারিখের প্রোগ্রামে যোগ দিবেন। দ্রুত পে স্কেল পাওয়ার জন্য আগামী 17 অক্টোবর রোজ শুক্রবার সকাল 10 ঘটিকায় রিপোর্টার্স ইউনিটিতে যোগ দিবেন। সিদ্ধান্ত আপনাদের, কারণ আপনারা এইবারে যদি ভুল করেন তাহলে এর খেসারত আগামী 5 বছর আপনাদেরকে দিতে হবে। আগামী 17 অক্টোবর রোজ শুক্রবার আপনারা সবাই আমাদের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য এগিয়ে আসবেন। আগামী 17 অক্টোবর রিপোর্টার্স ইউনিটিতে সকাল 10টায় রোজ শুক্রবার নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা ও যমুনা অভিমুখে পদযাত্রা। এই পদযাত্রা তখনই হবে যদি আপনাদের উপস্থিতি অনেক বেশি হয়, কারণ আপনাদের উপস্থিতির উপরে নির্ভর করবে আমরা যমুনা অভিমুখে পদযাত্রা করব কিনা। কারণ উপস্থিতি যদি কম হয় তাহলে পদযাত্রা করার সুযোগ থাকবে না। তাই আপনারা সবাই উপস্থিত হয়ে আপনাদের দাবি বাস্তবায়নের জন্য সবাই এগিয়ে আসবেন। আর এইবারের প্রোগ্রামে যদি আপনারা উপস্থিত না হন তাহলে তার জন্য আপনারাই দায়ী থাকবেন এবং আপনারাই এর জন্য সাফার করবেন। এবং বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন আপনাদের দাবি বাস্তবায়নে আর কোনো প্রোগ্রাম দিবে না। এই প্রোগ্রামে যদি আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমরা উপস্থিতি না পাই তাহলে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা আর কোনো আন্দোলন বা আর কোনো কিছু আমরা বলবো না, আমরা একবারে সাইলেন্ট হয়ে যাব। আপনারা যদি ঘরে বসে পেতে পারেন তাহলে আমাদের এমন কি ঠেকা পড়ছে যে আমরা নিজেদের পকেটের টাকা খরচ করে, নিজেদের সময় নষ্ট করে, নিজেদের রিস্ক নিয়ে আপনাদের জন্য আন্দোলন করব আর আপনারা মাঠে আসবেন না? এটা তো হতে পারে না, তাই না? তাই আপনাদের সকলের উপস্থিতি চাই। আপনারা এই 17 দিন, এই যে আগামী সামনে যে 15 দিন আছে বাকি, এই 15 দিন সবাই আগামী 17 অক্টোবরের যে প্রোগ্রাম এটা সবাই একটু বেশি বেশি করে প্রচার করবেন। আগামী 17 অক্টোবর যে প্রোগ্রাম
এটা সবাই বেশি বেশি করে প্রচার করবেন, সবাইকে অবহিত করবেন। এটাই হচ্ছে আমাদের শেষ সংগ্রাম, অর্থাৎ আমাদেরকে মরণ কামড় দিতে হবে, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এটা আপনারা সবাই সবাই বেশি বেশি প্রচার করে সকলকে আপনারা জানিয়ে দেবেন, সকল দপ্তরে, পরিদপ্তরে, অধিদপ্তরে, সকল বিভাগে, সকল জেলায়, প্রতিটি সরকারি কর্মচারীদের কানে পৌঁছে দিবেন যে আগামী 17ই অক্টোবর আমাদের দেয়ালে, পিঠ দেয়ালে ঠেকে গেছে, সেখান থেকে আমাদের ফিরে আসার জন্য সংগ্রাম, সেটা হচ্ছে আগামী 17ই অক্টোবর। এমডি হাসান সাগর লিখেছেন অবশ্যই উপস্থিত থাকবো ইনশাআল্লাহ ভাই। আলী আলী আফতাব খান লিখেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিট। হ্যাঁ, ঢাকা রিপোর্টার্স ইউনিট, জি ঢাকা রিপোর্টার্স ইউনিট। ইউনিট না, শব্দটা হচ্ছে ইউনিটি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ওটার নাম হচ্ছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। ইনশাআল্লাহ সবাই যাব, দাবি আদায়। আপনারা যে যেখানে আছেন, বিভিন্ন জেলায় বা কাছাকাছি যারা আছেন, সবাই সদল বলে উপস্থিত হবেন। সবাই যদি প্রত্যেকে যদি 2 জন 4 জন 5 জন করে আপনারা নিয়ে আসেন, তাহলে অবশ্যই আমাদের উপস্থিতির সংখ্যা অনেক বেড়ে যাবে। আজকের মতো লাইভটা শেষ করছি। আপনাদের সাথে সবসময় আছি, থাকবো, যদি আপনারা আমাদের সাথে থাকেন।